পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে, আদায় করবে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইস। 6 মাসের মধ্যেই টোলের হার নির্ধারণ। জনগণের যেন কষ্ট না হয় সেই বিবেচনা করেই এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে এটা আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যেই সিদ্ধান্ত পেয়ে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনায় আবার বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, বন্ধ থাকবে 16 জানুয়ারি পর্যন্ত। 31 ডিসেম্বর ভার্চুয়ালি বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিস্তা চুক্তি অধরা থাকলেও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে হাসিনা মোদি বৈঠক। মত বিশ্লেষকদের অমীমাংসিত ইস্যু সমাধানে সুদূর প্রসারী পরিকল্পনার তাগিদ। ভারতের চেয়ে হাসপাতালের শয্যা সুবিধায় এগিয়ে বাংলাদেশ, রিপোর্ট ইউএনডিপির। সব রোগীর সমান সুযোগ নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। এখানকার কয়েকটা পরিবার, বাংলাদেশি পরিবার, তারা খেলাধুলা করছে, বাচ্চারা খেলাধুলা করছে। করোনায় ঘরবন্দি জীবনে যুক্তরাষ্ট্রে তুষারপাত যেন স্বস্তি, বাড়ির আঙিনায় উচ্ছ্বাসে মাতল শিশুরা। যান চলাচল থমকে যাওয়ায় ব্যাহত টিকাদান কর্মসূচি। এবং ছুটির দিনে কক্সবাজার সৈকতে হুমড়ি খেয়ে পড়ছে পর্যটকরা, নেই স্বাস্থ্যবিধির বালাই, হোটেল মোটেলে রমরমা ব্যবসা। করোনার কারণে আবারও বাড়ল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, বন্ধ থাকবে 16 জানুয়ারি পর্যন্ত। বই উৎসব না হলেও 31 ডিসেম্বর ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অভিভাবকরা সংগ্রহ করতে পারবেন নতুন বই। চলতি মাসের 19 তারিখে এই ছুটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যেই আবারও 16 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। সাধারণ ছুটি ঘোষণার পর থেকে বিভিন্ন পন্থায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যদিও শতভাগ শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে না। এরপরও শীতকালে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি থাকায় আবারও বাড়ানো হলো ছুটি। এদিকে প্রতি বছর 1 জানুয়ারি বই উৎসব হলেও এবার করোনার কারণে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। তবে প্রধানমন্ত্রী 31 ডিসেম্বর ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। 1 জানুয়ারি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বই সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। করোনার কারণে 17 মার্চ থেকে সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। জেএসসি, পিএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় অটোপাসের সিদ্ধান্ত নেয় সরকার। মাধ্যমিক পর্যায় পর্যন্ত পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয় শিক্ষার্থীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্বপ্নের পদ্মা সেতুতে সব স্প্যান বসে যাওয়ায় এখন অপেক্ষা যান চলাচল শুরুর। যাতায়াত নিরবচ্ছিন্ন রাখতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে। অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে হবে আদায়। হার নির্ধারণে চলতি সপ্তাহে একটি কমিটি গঠন করেছে সেতু মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। আকাশ থেকে পদ্মা সেতুর টোল প্লাজার ছবি এটি। চালু হওয়ার পর সেতুর দুই প্রান্তে এরকম দুইটি টোল প্লাজা তৈরি করা হয়েছে। সেতুর দুই পাশে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। 55 কিলোমিটারের 6 লেনের এই সড়কে কোথাও থামবে না গাড়ি। সেতুতেও গাড়ির গতি নিরবিচ্ছিন্ন রাখতে সেখানে টোল আদায় হবে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। 2019 সালে এজন্য কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের করা চুক্তি অনুযায়ী এখানে প্রযুক্তি ব্যবহার করে আদায় করা হবে টোল। নির্মাণ ব্যয় 30,000 কোটি টাকা তুলে আনতে সেতুতে চলাচলকারী যানবাহনের জন্য একটি টোলের হার প্রস্তাব করেছে সেতু মন্ত্রণালয়। 15 বছর পর এই টোল আরও 10% বাড়ানো হবে। মোট 35 বছর আদায় করা হবে টোল। সাধারণত বিদেশি অর্থে সেতু নির্মাণ করা হলে টোল আদায়ে দাতাদের নানা শর্ত থাকে। তবে নিজেদের অর্থে নির্মিত এই সেতুতে টোল সহনীয় পর্যায়ে আদায় হবে, এমনটাই প্রত্যাশা এ রুটে যানবাহন চলাচলকারীদের। এক্ষেত্রে মাওয়া ফেরি ঘাটে যে হারে ফি দিয়ে যানবাহন চলাচল করে থাকে শেষ পর্যন্ত সেটাকেই গুরুত্ব দেওয়া হতে পারে। টোলের ব্যাপারে আমাদের সেতু বিভাগ বা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সিস্টেমটা হলো যেখানে ফেরি চলাচল করে সেখানে ফেরি ভাড়া যেটা সেটা প্লাস কিছুটা বাড়িয়ে টোল হার নির্ধারণ করা হয়। জনগণের যেন কষ্ট না হয় সেই বিবেচনা করেই
এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে এটা আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে এই সিদ্ধান্ত পেয়ে যাব। টোল থেকে আদায় করা অর্থ সেতুর রক্ষণাবেক্ষণের কাজেও ব্যয় করা হবে। প্রতিদিন গড়ে 24,000 যানবাহন চলতে পারবে এই সেতুতে। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে গতবারের চেয়ে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। ইউএনডিপির রিপোর্ট বলছে হাসপাতালের শয্যা সুবিধায় ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে আছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন শয্যার সুযোগ সব রোগী সমানভাবে পাচ্ছেন না। সেই সঙ্গে ভাবাচ্ছে চিকিৎসক ও সহায়ক জনবলের তীব্র সংকট। বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিয়ে রোগীদের অসন্তোষ থাকলেও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রতিবেদন বলছে ভিন্ন কথা। সম্প্রতি প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়, ভারত ও পাকিস্তানের চেয়ে হাসপাতালে বাংলাদেশের মানুষের শয্যা সুবিধা বেশি। বাংলাদেশে প্রতি 10,000 নাগরিকের জন্য গড়ে 8টি শয্যা রয়েছে, যেখানে ভারত ও পাকিস্তানে রয়েছে 6টি করে শয্যা। তবে বিশেষজ্ঞরা বলছেন সংখ্যাগত দিক থেকে এগিয়ে থাকলেও শয্যার সুযোগ সমানভাবে পাচ্ছেন না সব এলাকার রোগী। বরিশালের যে হাসপাতাল যেগুলো আছে সেগুলো যতটুকু শয্যা আছে তার চেয়ে অনেক বেশি আছে চট্টগ্রামে। আবার আপনার খুলনায় যে শয্যা সংখ্যা আছে তার চেয়ে অনেক বেশি আছে ঢাকা শহরে। এই যে বৈষম্য, প্রপার হেলথ ইমপ্রুভের প্রথম কন্ডিশন হইল ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দি হসপিটাল বেডস এবং ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দি হসপিটাল স্টাফস। তবে চিকিৎসকের তীব্র সংকটের বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনেও। ভারতে প্রতি 10,000 নাগরিকের জন্য গড়ে 8.6 জন চিকিৎসক আছেন, বাংলাদেশে এই সংখ্যা 5.8। 50,000 থেকে 60,000 চিকিৎসক এখন বেকার, এবং প্রত্যেক বছর এই বেকারত্বের সাথে আরও নতুন করে পাশ করা অসংখ্য চিকিৎসক যুক্ত হচ্ছে। তো এখন আসলে আমরা যদি এই চিকিৎসকদেরকে কাজে লাগাতে চাই তাহলে আমাদের পদ তৈরি করতে হবে। নার্স, ওয়ার্ড বয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ সহায়ক জনবল না বাড়ালে চিকিৎসক ও শয্যার সুবিধা কাজে আসবে না বলেও মত বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। হাজার কোটি টাকা ব্যবসার পরিকল্পনা দেখিয়ে পাতা হয় ফাঁদ, আর সে ফাঁদে পা দেন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে 5 সদস্যের এমনই এক প্রতারক চক্র। তারা বলছে দেশ জুড়ে এমন শত শত চক্র ছড়িয়ে আছে। শাতলে শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। রাজধানীর অভিজাত এলাকায় জমকালো অফিস, ভিকটিমের সামনে হাজার হাজার কোটি টাকার মাল্টিন্যাশনাল ইন্ডাস্ট্রির গল্প। আমদানি রফতানির অধিক মুনাফার ব্যবসায় বিনিয়োগের আহ্বান দেখানো হয় ব্যবসার বিদেশি পার্টনারকেও। আমি একটা বিদেশি লোক হিসাবে, মারোয়ারি ব্যবসায়ী হিসাবে আসি, তাদেরকে কুশলাদি জিজ্ঞাসা করি, তাদের কাছে মাল থাকে, ওই মাল আমি কিনবো বলি। ভিকটিমের টাকার লোভকে তাতিয়ে দিতে চলে জুয়া খেলা বা অভিজাত হোটেলে আড্ডাও। অনেক লোকই কাজ করে, আসলে কেউ কারো না, যার যার তার ঢাকার শহরে না সারা বাংলাদেশে ভাইরাসের মতো আছে। যেই সিন্ডিকেটে যে যখন কাজ করে তখন ওরাই থাকে। রাজধানীর গুলশান থানায় 2টি এবং ভাটারা থানার মামলায় 1,64,00,000 টাকার অভিযোগের ভিত্তিতে 5 প্রতারককে গ্রেফতার করে পুলিশ, জব্দ করে 85 লাখ টাকা। দেশের এত বড় দায়িত্বশীল পদে কাজ করার পরেও কেন প্রতারক চক্রের ফাঁদে জড়ালেন প্রশ্ন ছিল ভিকটিমদের কাছে। তারা এমনভাবেই কথাবার্তা বলছে, মনে হয়েছে সবই সত্য। এবং আমাকে যখন প্রথম এখানে ডেকে আনে, আমি বললাম এটা তো একটা বাসা। বলে যে আমাদের অফিস যে ব্লকে হয়ে যাচ্ছে, শুক্রবার দিন আপনাকে নিয়ে যাব। উচ্চ বেতনের চাকরির প্রলোভনই দেখিয়েছিল এবং সেখানে যাওয়ার পরে তারা ব্যবসার একটা গল্প ফাঁদে এবং একজনকে মারোয়ারি এক ভদ্রলোককে হাজির করে এক পর্যায়ে, এবং তাদের ব্যবসার বর্তমান অবস্থা খারাপ বলে আমার থেকে 2 দিনে 14 লাখ টাকা নিয়ে নেয়। আমরা যেরকম বোকামি করছি এটা যেন কেউ আর না করে, কাউকে যেন কোনো সরল বিশ্বাসের প্রয়োজন নাই। শুধু প্রতারক চক্র ধরেই এ অবস্থার উন্নতি সম্ভব নয় বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যাকে একদিনের জন্য বাসা ভাড়া দিবেন বা বাসার দরজার তালা চাবি তাকে দিবেন, সেই লোকের ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড বা ইউনিয়ন পরিষদ কর্তৃক দেয়া জন্ম সনদ ব্যতীত তাকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করবেন না। সমাজের লোভের আগ্রাসন কমিয়ে প্রয়োজন সামাজিক সচেতনতার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। রাজধানীর বাজারে নতুন আলু পেঁয়াজের দাম চড়া, ঘন কুয়াশার অজুহাত ব্যবসায়ীদের, সরবরাহ বেশি থাকায় শীতের সবজির দাম পড়তি।
দেশের বাইরের খবর, তুষার ঝড়ে বিপর্যস্ত নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সর্বোচ্চ প্রায় 40 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এরপরও করোনায় ঘরবন্দি জীবনে তুষারপাত যেন স্বস্তি নিয়ে এসেছে। বাড়ির আঙিনায় বরফ খেলায় মেতে ওঠে শিশুরা। এদিকে তুষার ঝড়ের কারণে ব্যাহত হচ্ছে করোনার টিকাদান কর্মসূচিও। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। শুভ্র চাদরে ঢাকা নিউ ইয়র্ক। তুষারপাত যেমন ভোগান্তি বাড়িয়েছে, তেমনি শিশুদের জন্য আনন্দও বটে। বছরের প্রথম তুষারপাতে নিউ ইয়র্কের রাস্তায় ব্যাপক উপভোগ করতে দেখা যায় শিশুদের। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দি যুক্তরাষ্ট্রের শিশুরা, কিন্তু বাড়ির আঙিনায় তুষারপাত যেন এনে দিয়েছে এক টুকরো স্বস্তি। আর তাই করোনার স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নিয়ে রাস্তায় বের হয়েছেন বাবা মায়েরা। বাচ্চারাও খুব এনজয় করছে, স্নোতে খেলাধুলা করছে। তারা নেমে এই বছরের প্রথম এত বেশি স্নোটাকে খুব চমৎকারভাবে এনজয় করছে। একটা খারাপ সময় পার করছিলাম আমরা। ঘরে বসে টেলিভিশন দেখা ছাড়া কিছুই করার ছিল না। আমরা এই দিনটি জন্য অপেক্ষায় ছিলাম। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের তথ্য বলছে, নিউ ইয়র্কের বিংহামটনে সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। সেখানে তুষারের স্তর জমেছে প্রায় 40 ইঞ্চি, যা 2017 সালের পর সবচেয়ে বেশি। তীব্র তুষারপাতের কারণে নিউ হ্যাম্পশায়ার ও কানেকটিকাট সহ বিভিন্ন অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে করোনা ভ্যাকসিন কার্যক্রম। এই শীতকালে তুষারপাত, তুষার ঝড় নিত্য নৈমিত্তিক ঘটনা। তাই প্রকৃতির এই ঘটনাকে দুর্যোগ না মনে করে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন সবাই। তাই আগামী কয়েক মাস যে তুষারপাত হবে তার প্রস্তুতি নিচ্ছেন সবাই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। তুষারপাতের আরও খবর জানাচ্ছেন নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি। এই মুহূর্তে যে বিষয়টি চলছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে, সেটি হচ্ছে যে পরিমাণের বরফ জমেছে প্রায় 1 ফুটের মতো, সেই বরফ পরিষ্কারের কাজে কিন্তু এখন ব্যস্ত রয়েছেন এই পূর্ব অঞ্চলীয় এলাকাবাসী। বাংলাদেশি যারা অভিবাসী এখানে রয়েছেন তারাও কিন্তু এই আবহাওয়ার মধ্যেই কিন্তু তারা নিজেকে মানিয়ে নিয়েছেন এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার কয়েকটা পরিবার, বাংলাদেশি পরিবার, তারা খেলাধুলা করছে, বাচ্চারা খেলাধুলা করছে। অন্য পাশে আমি এইদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন গাড়ি, আমার পেছনেও বিভিন্ন গাড়ি কিন্তু পরিষ্কার করা হচ্ছে, কারণ প্রতিটা গাড়ির কাছে এবং গাড়ির মধ্যে কিন্তু কয়েক ফুট বরফ জমেছে এবং বাসাবাড়ির সামনে যে পথ, ফুটপাত আছে, রাস্তা আছে, সেই রাস্তাগুলো কিন্তু বরফে আটকে গেছে। এখন প্রতিটা বাড়ির বাসিন্দাদের দায়িত্ব হচ্ছে তার বাড়ির সামনের অংশটুকু পরিষ্কার করা, কারণ যে সড়কগুলো আছে সেই সব বড় বড় সড়কগুলো পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে এখানকার শহর কর্তৃপক্ষের, কিন্তু প্রতিটি বাড়ির সামনের যে অংশটুকু সেটির কিন্তু পরিষ্কার করার দায়িত্ব বাসিন্দাদের, এবং সেটি যদি তারা না করেন তাহলে কিন্তু সিটি কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু জরিমানা করতে পারে। এজন্য সবাই কিন্তু তড়িঘড়ি করে যথাসম্ভব যত দ্রুততার সঙ্গে বাসার সামনের অংশ কিন্তু তারা পরিষ্কার করছে। এরকম একটি সময়ের মধ্য দিয়েই কিন্তু এখন যুক্তরাষ্ট্রের এই পূর্ব উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা সময় কাটাচ্ছেন এবং আগামী কয়েকদিন আরও বেশি ঠান্ডা হবে। পাশাপাশি আজকে শীতের এই যে প্রথম যে বরফ, যে তুষার ঝড় হলো, এই আগামী 3-4 মাস কিন্তু নিয়মিতভাবেই এই তুষার ঝড় হবে এবং তুষারপাত হবে। এই জন্য তারা শারীরিকভাবে যেন উষ্ণ থাকা যায়, সেজন্য গরম কাপড়, বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু এই শীতকে, এই তুষারপাতকে কিন্তু বরণ করে নেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি শুরু করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্তরাষ্ট্রে প্রতি 30 মিনিটে করোনায় মারা যাচ্ছেন একজন করে। ভয়াবহ বিপর্যয়ের মুখে ক্যালিফোর্নিয়ায় শূন্যের কোঠায় আইসিইউ বেড। বড়দিন ও ইংরেজি নববর্ষকে সামনে রেখে পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র জুড়ে ফাইজারের টিকা কার্যক্রমের মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার একদিনে দেশটিতে মারা গেছেন 3000-এরও বেশি, নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 2.5 লাখ। ক্যালিফোর্নিয়ার পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে। অঙ্গরাজ্যটিতে বৃহস্পতিবার একদিনে মারা গেছেন 3 শতাধিক। এর মধ্যে লস অ্যাঞ্জেলেসেই মারা গেছেন শতাধিক। রাজ্যটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 50,000-এরও বেশি, যার মধ্যে লস অ্যাঞ্জেলেসে প্রায় 20,000।
আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি দ্রুত কমছে হাসপাতালগুলোর সক্ষমতা। জরুরি বিভাগে মাত্র 1% শয্যা খালি থাকলেও মিলছে না আইসিইউ বেড। বড়দিন সামনে রেখে করোনা বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। প্রকৃতিতে ঢুকে পড়ছে শহরে জঞ্জাল। সেন্ট মার্টিন উপকূলে 3 ঘন্টায় মিলল 1000 কেজি বর্জ্য। উপকূল পরিচ্ছন্ন করার অভিযানের খবর থাকছে সংবাদের শেষাংশে। পর্যটকদের পদভারে মুখরিত সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতের পাশাপাশি দরিয়ানগর, হিমছড়ি, ইরানি ও সেন্ট মার্টিনে চোখ পড়েছে ভ্রমণ পিপাসুদের পদচারণা। এতে রমরমা পর্যটন ব্যবসাও। আর পর্যটকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। যদিও স্বাস্থ্যবিধির বালাই নেই। বিস্তারিত জানবো সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। সাপ্তাহিক ছুটিতে পরিবার পরিজন নিয়ে শীত উপেক্ষা করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে এসেছেন পর্যটকরা। কেউ এই প্রথম, আবার কেউ আসছেন বারবার। সাগরের নীল জলরাশির ছোঁয়া পেতে সবারই আগ্রহ সমান। সৈকতে গোসল, ছোটাছুটি আর ঘুরে বেরিয়ে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। তবে কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। হাজার হাজার মানুষের মধ্যে মাস্ক ছাড়াই বিচরণ করছেন সবাই। ফ্যামিলি মেম্বার নিয়ে আসছে, খুব আনন্দ করতেছে, খুব মজা হচ্ছে। নীল পানি দেখা খুবই আনন্দের ব্যাপার। করোনার কালীন যে নিরাপত্তার বিষয়গুলো দেখার দরকার, তারা সবাই সবকিছু খুব সুন্দরভাবে দেখতেছে। পর্যটকের ভিড়ে রমরমা পর্যটন ব্যবসা, যা আগামী আরও 2-1 মাস অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। রেসপন্সটা পাচ্ছি খুবই ভালো। আমরা আশা করছি আগামী জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই রেসপন্সটা বজায় থাকবে। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটন মৌসুমে পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার জন্য দিক নির্দেশনামূলক সরাসরি যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের হেল্পলাইন দেওয়া আছে। তাছাড়াও আমরা আমাদের ফিজিক্যালি সার্বক্ষণিক টহলের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেষ্টা। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পরিবেশ আইন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়ি উঁচু টিলাভূমি ধ্বংস করে আখাউড়া আগরতলা নির্মাণাধীন ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের মাটির যোগান দিচ্ছেন স্থানীয় অসাধু ঠিকাদাররা। দিনে দুপুরে এসব পাহাড়ি মাটি কেটে নিলেও পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে অনেকটাই নীরব। তবে সময় সংবাদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন। জয়লুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তী তথ্যে রিপোর্ট। দিনে দুপুরে আখাউড়া আগরতলা ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজের জন্য উপজেলার দক্ষিণ মিনারকুল গ্রামের উঁচু পাহাড়ি ভূমিগুলো পুকুরে পরিণত করা হচ্ছে। এসবের পেছনে কাজ করছে এক শ্রেণীর ভূমিক্ষেকো ঠিকাদার। দীর্ঘদিন ধরে পরিবেশ বান্ধব পাহাড়ের এমন করুণ ধ্বংসযজ্ঞ চলতে থাকলেও রহস্যজনক কারণে অনেকটাই নীরব পরিবেশ অধিদপ্তর সহ স্থানীয় প্রশাসন। আখাউড়া রাজীব ভাই জায়গাটা কিনে নিয়েছে, কিনে নিয়ে হয়তো মাটিটা ইন্ডিয়া বাংলা যে রেললাইন হইতেছে, রেললাইনের মধ্যে মাটিটা কাজে লাগাইতেছে। উন্নয়নের নামে এই পাহাড়কে কেটে ফেলা, পাহাড়কে ধ্বংস করা, প্রকৃতিকে ধ্বংস করা, এটা অবশ্যই আমি মনে করি যে এটা একটা আইন বিরোধী কাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এটি আইনের আওতায় আনবে আমরা বিশ্বাস করি। তবে পাহাড় কাটা খারাপ উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধি বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। পাহাড় কাটলে বাংলাদেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং পাহাড়ের যে সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য নষ্ট হয়ে যাবে। পাহাড় কাটা আমি সঠিক জানি না, আমাকে বলো না, আমি খেয়াল করি। কিন্তু অভিযুক্ত ঠিকাদারের দাবি পাহাড় নয়, নিজের ভিটি জমি কাটছেন তিনি। জমি আমার, আর এখানে কোনো পাহাড়ি জমি কাটা হইতেছে। এখানে ইন্ডিয়ান রেলের সরকারি কাজ, এগুলিতে কোনো ফসল হয় না, এই জন্য এগুলা জলাশয় করা হচ্ছে। পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে স্থানীয় প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আমার নলেজে আসে নাই এখনো, আপনার কাছ থেকে শুনেছি, এটা আমরা অতি দ্রুত এই জায়গাটা ভিজিট করব। আইনে নিষিদ্ধ আছে পাহাড়ি ভূমি কাটার বিষয়, এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী আখাউড়া সীমান্ত অঞ্চলে অন্তত অর্ধশতাধিক পাহাড় ও ফসলি সমতল ভূমি উজাড় করে গভীর খাদে পরিণত করা হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দুপুরের সময় আরও থাকছে।
মাশরাফি মাহমুদুল্লাহর অভিজ্ঞতা নাকি মিঠুনদের তারুণ্য? বঙ্গবন্ধু কাপের ফাইনালে বিকেলে খুলনা চট্টগ্রামের লড়াই, জমজমাট ম্যাচের অপেক্ষা। রাজধানীর কাঁচা বাজারে কয়েকদিনের ব্যবধানে বেড়েছে নতুন আলুর দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। বিক্রেতারা বলছেন শীত ও কুয়াশার কারণে সরবরাহ কমায় এর কারণ। এদিকে শীতের সবজিতে সয়লা বাজার, দামও নাগালের মধ্যে থাকায় সন্তুষ্ট ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করছেন হরিপদ সাহা। এবছর পেঁয়াজের পরই বাজারে আলুর দাম হু হু করে বাড়তে থাকে। যৌক্তিক কারণ ছাড়াই দাম বাড়ার এ প্রবণতা কমাতে সরকারের নানা সংস্থার তৎপরতার পর বেঁধে দেওয়া হয় সব পর্যায়ে আলুর দামও। তারপরও খুচরা বাজারে নির্ধারিত 35 টাকা কেজি দরে আলু মেলেনি। আশা করা হচ্ছিল নতুন আলু বাজারকে ঠান্ডা করবে, তবে শীত ও কুয়াশায় কমতে থাকা আলুর দাম আবারও বেড়েছে। বাজার 3 দিন আগে কম ছিল, বর্তমান বাজার একটু বেশি। এখন আমরা ব্যস্ত আছি এখানে 230 টাকা পাল্লা, 3-4 দিন আগে বেচছি 200 টাকা পাল্লা। কুয়াশার কারণে হয়তো মাল উঠতে আসে না, ব্যাপারীরা মাল আনতে আসে না, এই কারণে মালটার দাম আরো বৃদ্ধি পাইছে। বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়লেও দাম এখনো খুব একটা কমেনি। বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা দরে। পুরানো দেশি পেঁয়াজ 60 থেকে 65 টাকা, আর আমদানির পেঁয়াজের কেজি 35 থেকে 40 টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, আর আমাদের দেশিরা বিক্রি হচ্ছে 43-44, মাথায় 50 টাকা সর্বোচ্চ ভালোটা। কাঁচা বাজারে সবচেয়ে স্বস্তি শীতকালীন সবজিতে। সব রকম সবজির সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে দাম। বেগুন কিনলাম 20 টাকা কেজি, সিম 25 টাকা। কারওয়ান বাজারে তো অনেক কম বাইরের তুলনায়। আমাদের আশেপাশে যে সকল বাজার আছে ওই সকল বাজারে আমরা মানে অনেক কিছুর ডাবল দাম। গত সপ্তাহে টমেটো যদি বলেন যে এটা হয়তো 130-140 টাকা, এটা 90 টাকা নেমে আসছে। সবজির দাম কমলেও পাইকারি আর খুচরা বাজারে দামের ফারাক এখনো বিস্তর। মালের ভিতরে তো কোয়ালিটি আছে, যেমন এটা হলো ভালো মাল, ভালোটা ভালো দাম, নর্মালটা নর্মাল দাম। আমার এই দোকানটা ভাড়া আছে মাসে 1000 টাকা, প্রতিদিনই 1000 টাকা ভাড়া। দুইটা স্টাফের বেতন হলো 1200 টাকা দৈনিক। আবহাওয়া অনুকূলে থাকলে সরবরাহ বাড়ার সাথে সাথে সবজির দাম আরও কমবে বলে মনে করেন বিক্রেতারা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের খবর জানাবো। বড়দিনের সময়টাতে টানা 4 দিন কড়া লকডাউনে থাকবে ইতালি। করোনা সংক্রমণ রুখতে এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার, তবে ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছেন সাধারণ মানুষ। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন হিসেবে পরিচিত এই সময়টাতে বাহারি রঙে সেজে ওঠে সমগ্র ইউরোপ, মেতে ওঠে উৎসব আনন্দে। প্রতি বছরের ডিসেম্বরের শুরুর আগেই শুরু হয় ইউরোপের সাজসজ্জা। রাস্তাঘাট গাছপালায় আলোর ঝলকানিতে সাজিয়ে তোলা হয়। কোভিড আগ্রাসনে এবার বড়দিনের উৎসব এবং উপহারে লাগাম টেনে ধরতে বাধ্য হচ্ছে ইতালি সরকার। বড়দিনের উৎসবের পরপরই 31st নাইট খ্রিস্টীয় নববর্ষকে বরণ করার যে মহা উৎসবে ভরে ওঠে ইউরোপ, সেটিও সংকুচিত করতে লকডাউন এবং রেড জোনের ঘোষণার পরিকল্পনা করছে ইতালি সরকার। ভ্যাকসিন চলে এসেছে, তো যখনই এটা বাস্তবায়িত হবে আমরা আশাবাদী যে আমাদের পুরাতন অর্থনীতি এবং মানুষের স্বাস্থ্যের যে সমস্যা সেটা আমরা আবার পুনরুদ্ধার করতে পারবো। ফুল ফুটুক আর নাইবা ফুটুক, ফাগুন এলে যেমন আসে বসন্ত, বড়দিনের আলোর সজ্জায় বা ক্রিসমাস ট্রিতে আলোকিত রশ্মিতে জলমল হয়ে ওঠে রাস্তাঘাট। এর ব্যতিক্রম হয়নি এবছরও, কেবল উৎসব আনন্দে মেতে ওঠা মানুষের অভাব। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। বঙ্গবন্ধু টি-20 কাপের 23 ম্যাচের লড়াইয়ের পর এবার শিরোপা নির্ধারণী ম্যাচের পালা। বিকেলে ফাইনালে মুখোমুখি হবে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। এই মুহূর্তে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। দুই ফাইনালিস্ট দল নিয়ে বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। সাজিদ, ইমদাদ যেমনটা বলছিলেন যে 23 ম্যাচ হয়ে গেছে, আজকে ফাইনাল শিরোপার লড়াই হবে। আসলে সবচেয়ে ধারাবাহিকভাবে যারা খেলেছে বলা যায় চট্টগ্রাম এবং খুলনা কিন্তু মুখোমুখি হবে ফাইনালে। এটা
এর মধ্যে আমরা জানি। তবে যেটা জানাতে চাই যে আজকের ম্যাচ ঘিরে কিন্তু দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। করোনার কারণে কিন্তু এবারের আসরে একটি ম্যাচেও মাঠে দর্শক প্রবেশের সুযোগ ছিল না, কিন্তু আজকে যখন আমি স্টেডিয়ামে আসি আমি দেখেছি যে স্টেডিয়ামের সামনে রাস্তাগুলোতে অনেক দর্শক আসছেন এবং তারা সিকিউরিটির দায়িত্বে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করছেন যে যদি কোনোভাবে মাঠে প্রবেশ করা যায়, কারণ ফাইনালে হয়তোবা তারা ভেবেছিল যে কিছু টিকিট ছাড়বে বা যদি মাঠে প্রবেশের কোনো সুযোগ থাকে, তবে সেই সুযোগটা কিন্তু রাখেনি বিসিবি। তবে টিভি সেটে কিন্তু খেলাটা উপভোগ করতে পারবে। এবং খেলার কথা যদি আসি, সবাই বলছে এবারের ফাইনালটা হবে তারুণ্য এবং অভিজ্ঞতার একটা লড়াই। তবে চট্টগ্রাম দলও কিন্তু কম অভিজ্ঞ না। তাদের লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান শুভ, মোস্তাদেক এবং মুস্তাফিজ, এই 6 জন খেলোয়াড় কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট ভালো করছে এবং তাদের টি-20 খেলার অভিজ্ঞতা টোটাল যদি সেটা যোগ করা হয় প্রায় 650 ম্যাচেরও বেশি। তো তারাও কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং এই খেলোয়াড়দের কিন্তু বিপিএল খেলারও অভিজ্ঞতা আছে, ফাইনালে খেলেছে, চ্যাম্পিয়নও হয়েছে। তো বড় ম্যাচের যে চাপ সেটা ভালোভাবেই তারা নিতে পারবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। আর খুলনার কথা বলতে চাচ্ছি যে সাকিব আল হাসানের সার্ভিস মিস করবে। সাকিব আল হাসান নেই। সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর তিনি কিন্তু তার আসল ছন্দে আমরা তাকে দেখিনি। তবে তিনি বড় মাপের প্লেয়ার, বড় ম্যাচের প্লেয়ার। আজকের ম্যাচে নিশ্চয়ই তার সার্ভিস মিস করবে। এবারের আসরে 5 বা তার বেশি উইকেট পেয়েছেন যে কজন বলার, তাদের মধ্যে সাকিবের ইকোনমি রেট কিন্তু সবচেয়ে কম। তার মানে ওভার প্রতি মাত্র 6 রান দিয়েছেন সাকিব। তো সাকিবের 4 ওভার বোলিং কিন্তু অবশ্যই মিস করবে জেমকন খুলনা। তবে যদিও তিনি ব্যাট হাতে অতটা সফল ছিলেন এবারের আসরে, তবে তিনি কিন্তু সবসময় আমরা দেখে এসেছি বল হাতে দারুণ খেলে থাকেন। মিরপুরের উইকেটে কিন্তু তিনি সবসময় সফল। তো তার সার্ভিসটা মিস করবে। এবং শেষ করতে চাই মাশরাফির কথা বলে। মাশরাফি বিন মুর্তুজা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক, বিপিএল এর সবচেয়ে সফল অধিনায়ক, 4 বার চ্যাম্পিয়ন তিনি জিতেছেন। যতবারই তিনি বিপিএল এর ফাইনাল খেলেছেন কোনোবারই কিন্তু তিনি রানার্স আপ হননি। তার মানে শিরোপাটা তার হাতেই গেছে। এবার তিনি হয়তো অধিনায়ক না, কিন্তু তার অনেক অভিজ্ঞতা আছে এবং মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু তাকে ঘিরেই কিন্তু পরিকল্পনা করছেন। তো যেহেতু দলে আছেন মাশরাফি বিন মুর্তুজা, যিনি 4টি শিরোপা জিতেছেন বিপিএল এর, এটা বিপিএল না হলেও কিন্তু টি-20 ফরম্যাটের এই খেলায় নিশ্চয়ই তার অভিজ্ঞতা কাজে লাগবে। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। এমদাদ। মিরপুর থেকে বঙ্গবন্ধু টি-20 কাপের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ঠিক জীবনের জঞ্জাল ঢুকে পড়েছে প্রকৃতিতে। একটি গবেষণা বলছে 30 বছর পর সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ থাকবে বেশি। তাই সমুদ্র রক্ষায় 10মবারের মতো সেন্ট মার্টিনে হয়ে গেল কোস্টাল ক্লিনিং প্রোগ্রাম। 350 স্বেচ্ছাসেবক প্রায় 1000 কেজি বর্জ্য সংগ্রহ করে। রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। সুনীল জলরাশিতে আকাশও যেন সীমা হারায়। অপার্থিব সৌন্দর্য ভুলিয়ে দেয় ইটকাঠের শহর। কিন্তু এখানেও ঢুকে পড়তে শুরু করেছে শহুরে জঞ্জাল। পরিবেশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মার্ক আর্থার ফাউন্ডেশনের গবেষণায় বলা হয়েছে, একটি সময় আসবে যখন সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিক বর্জ্য বেশি থাকবে। এখনই ব্যবস্থা না নিলে 2050 সাল নাগাদ 750 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ভাসবে। এরই মধ্যে সমুদ্র বাঁচাতে কাজ শুরু করেছে বেশ কয়েকটি সংগঠন। বাংলাদেশের সেন্ট মার্টিনসে ওশেন্স কনজারভেন্সি ও কোকাকোলার আয়োজনে 10মবারের মতো হয়ে গেল কোস্টাল ক্লিনিং। প্রায় 3 শতাধিক স্বেচ্ছাসেবী এতে অংশ নেয়। সচেতনতা বাড়াতে এতে যুক্ত করা হয় স্থানীয় শিশুদের। যে কোনো ধরনের পণ্যের মোড়কগুলা পাচ্ছি, জুসের প্যাকেট পাচ্ছি, তারপর বোতলগুলা পাচ্ছি। অনেক জিনিস আছে যেগুলি আমাদের বাংলাদেশের প্রকৃতিকে অনেক হার্ম করে। 3 ঘন্টায় কুড়িয়ে জমা করা হয় প্রায় 1000 কেজি বর্জ্য। যে পরিমাণ মানুষ আসে এবং সেই পরিমাণই ময়লা তৈরি হয়, কিন্তু এই দ্বীপে সেই পরিমাণ ময়লাকে ডাম্প করার মতো ক্যাপাসিটি আসলে নাই। গত 10 বছরে এই আয়োজন থেকে সংগ্রহ করা হয়েছে প্রায় 11,500 কেজি প্লাস্টিক বর্জ্য। অবাক করার মতো বিষয় হচ্ছে, এই সেন্ট মার্টিনসে কেন্দ্রীয়ভাবে বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা নেই। তাই পর্যটকদের সচেতন হবার পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও এগিয়ে আসতে হবে, না হলে হয়তো অচিরেই এর চরম মূল্য দিতে হতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিনস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনায় আবার বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। বন্ধ থাকবে 16 জানুয়ারি পর্যন্ত। 31 ডিসেম্বর ভার্চুয়ালি বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে, আদায় করবে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইস। 6 মাসের মধ্যেই টোলের হার নির্ধারণ। এবং ভারতের চেয়ে হাসপাতালের শয্যা সুবিধায় এগিয়ে বাংলাদেশ। রিপোর্ট ইউএনডিপির। সব রোগীর সমান সুযোগ নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।